আমার ক্লাসগুলো গুগল মিটে নেওয়া হবে, স্লাইড আকারে নেওয়া হবে। আপনার মনোযোগ দিয়ে সেই স্লাইডগুলো দেখবেন। তারেক ভাই বলেন, কোশ্চেন করেন। আমি তো বলেছি প্রশ্নটা করেন আপনি। আপনার কথা কিছু শুনতে পাচ্ছি না। আমার কথা সকলেই শুনতে পাচ্ছে। আপনি যদি শুনতে না পান তাহলে ভলিউমের প্রবলেম আছে কিংবা ফোনের। আপনি বের হয়ে আবার প্রবেশ করুন। অনেক সময় পার হয়ে গেছে। আগামী দিন থেকে ঠিক আমরা 11:05 ক্লাস শুরু করব। মাথায় রাখতে হবে 11:05 ক্লাস শুরু করব। আগামী শনিবারে ক্লাস হচ্ছে না, হবে আগামী রবিবারে। শনিবারের পরের দিন ক্লাস হবে। কারণ অন্য একটা চেম্বার আছে, ওখানে আমাকে যেতে হয়। ওই শনিবারটা, রবিবারে ক্লাস হবে আগামী। ঠিক আছে? মানে এই রবিবার পরের রবিবারে। শনিবারেরটা রবিবারে হবে। আমি স্ক্রিন শেয়ার করছি আলোচনার সুবিধার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে। ক্লাসগুলা অডিও এবং রেকর্ড, সেই ক্লাসগুলো অবশ্যই গ্রুপে দেওয়া থাকবে 1 মাসের মতো। আপনারা এখান থেকে নিয়ে নেবেন। আজকের আলোচনা আমার আর্নিকা, ভেরি ইম্পর্টেন্ট একটি মেডিসিন। 2টি ক্লাসে সম্পূর্ণ হবে এটা। আচ্ছা, আমার মনিটরটা দেখতে পাচ্ছেন? আমার মনিটর কি দেখা যাচ্ছে? জি স্যার। ওকে স্যার দেখা যাচ্ছে। একটু ওয়েট, আমি একটু ক্লোজ করে এসেছি। অহরাত্রি গ্রুপে আজকে আমাদের মূল আলোচনা থাকছে মেটারমেডিকের একটি গুরুত্বপূর্ণ ওষুধ, আর্নিকা মন্টানা। ক্লাসটি রেকর্ড হচ্ছে। এর গুরুত্ব এত বেশি যে প্রত্যেকটা দিন আমাদের এই আর্নিকা মন্টানা ওষুধটির প্রয়োজন হয়। আপনারা জানেন, অনেকে জানেন এর ব্যবহারটা। আঘাতের কথা যদি প্রথমেই আসে, অনেকগুলা ওষুধ আমাদের মাথায় আসে। প্রথমেই শীর্ষে থাকবে হলো আর্নিকা। মাথায় লাগুক, পায়ের তালুতে লাগুক, যেখানেই লাগুক, আমাদের প্রথমে মাথায় আসবে আর্নিকা মন্টানার কথা। এই কথাটা ভালো করে আমাদের মাথায় রাখতে হবে। অনেক ওষুধ আছে, আমরা কম্পিটিটিভ আলোচনা শেষে করব, অসুবিধা নাই। তবে আজকে আর্নিকা নিয়ে আলোচনার দিকে এগিয়ে যাচ্ছে। এর আরেকটি নাম আছে লিওপার্ডস বেইন। লিওপার্ডস বেইন। আরেকটি নাম আছে ফল ক্রাউট। উৎস উদ্ভিদ রাজ্য। প্রুভার স্বয়ং ডাক্তার হ্যানিম্যান স্যার সহ তার 9 জন শিষ্য। কাতরতার দিক থেকে ওষুধটি শীতকাতর। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান এই ওষুধটি প্রবীণকালে যে উপসর্গগুলো বিভিন্ন সময় উনি সংগ্রহ করেছেন, দেখেন একটি ওষুধ লক্ষণগুলো সংগ্রহ করতে কত চড়াই উতরাই, কত ত্যাগ, কত সময় অতিবাহিত করতে হয়। উনি 1805 সালে প্রথম এটা প্রবীণ করে উপসর্গ পেয়েছিলেন 117টি। এই তথ্যটা পাবেন আপনার হেরিং গাইডিং সিম্পটমে। কনস্ট্যান্টাইন হেরিং, ওনার যে গাইডিং সিম্পটম 10 খণ্ড আছে, তার 2য় খণ্ডে পাবেন এটা আপনারা। 1805 সালে 117টি, এবং তারপর আবার গবেষণা চালালেন। 1811 সালে 175টি, 1822 সালে 278টি এবং 1823 সালে 638টি মূল লক্ষণ উনি পান। কিন্তু পরবর্তীতে ক্লিনিক্যাল সহ প্রায় 1000-এর বেশি লক্ষণ এই ওষুধে আমরা পেয়ে থাকি। প্রত্যেকটা ওষুধেরই ক্রিয়াস্থল আছে, প্রত্যেকটা ওষুধেরই পছন্দের জায়গা আছে প্রত্যেকটা মানুষের মনে এবং শরীরে। আমরা দেখব আর্নিকা মন্টানার সেই জায়গা কোথায়। রক্ত সংবহন তন্ত্র এবং মাংসপেশি, হজমের উপরে বিশেষ ক্রিয়া দেখা যায়। এই ওষুধে রক্ত শোষণ করে নেবার ক্ষমতা আছে।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইন। আমি আগেই বলেছি আপনারা যখন ক্লাস করবেন অবশ্যই পাশে খাতা কলম লাগবেন। আমি অনেক কথাই বলবো যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা এখানে আলাদা করে আন্ডারলাইন করা হয়নি বা করা সম্ভব হয় না। আপনারা খাতায় সেটা লিখে নেবেন। যেহেতু আমি এই নোটগুলো এবং অডিওগুলো দিয়ে দেবো, এইভাবে দিয়ে দেবো, এইভাবে এই কালারফুল পেজগুলাই পেয়ে যাবেন এই গ্রুপে। তো সেক্ষেত্রে তো পরে নোট নিতেই পারবেন। কিন্তু আমি এখন যেটা বলবো যে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা ব্যাখ্যা পরে দিব। তাই এগুলো খাতা কলম লিখে রাখবেন, যে যত বেশি এই তথ্যগুলো রাখতে পারবেন তার জন্য ততই মঙ্গল। যদিও অডিও গুলো থাকবে, কিন্তু লাইভ ক্লাসের মতো মজা কিন্তু অডিও ক্লাসে প্রায় থাকে না। তাহলে রক্ত শোষণ করে নেবার ক্ষমতা আছে। খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। এই কথাটা কোন ক্ষেত্রে আমাদের বেশি কাজে লাগে জানেন? আমাদের একটু কাস্তে হাত কেটে গেল, পা কেটে গেল, ব্লেডে হোক, যেখানেই হোক, এখানে আমরা প্রথমে ক্যালেন্ডুলা প্রয়োগ করি। আর্নিকাতেও চমৎকার কাজ হতে পারে। দুটোর পার্থক্য আছে, আমরা পার্থক্য দিকটা পরে যাব। আপনারা প্রথমে কেউ কম্পারেটিভ মেডিকা পড়তে যাবেন না। পড়তে গেলে বিভ্রান্তিতে পড়ে যাবেন। প্রত্যেকটা ওষুধ সম্পর্কে আপনাকে ভালো জানতে হবে, তারপরে আপনি কম্পারেটিভে যাবেন, না হলে ভালো কিছু শিখতে পারবেন না। যখন কি স্ট্রোক করে, স্ট্রোক মানে কি? রক্তক্ষরণ কোথায়? মস্তিষ্কে। হার্টে স্ট্রোক হয় না, স্ট্রোক হয় মস্তিষ্কেই। এর লেটেস্ট নাম সিভিএ, সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট। বর্তমানে যে লেটেস্ট যেটা নাম সেটাকে বলা হয়েছে সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট। অর্থাৎ মস্তিষ্কের যে রক্তনালী আছে সেইগুলা ফেটে গিয়ে যে রক্তক্ষরণ হয়, মস্তিষ্কের ভিতরে রক্তক্ষরণ হয়, সেটাকেই স্ট্রোক বলে, সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট বলে। আপনি যদি নিশ্চিত হয়ে যান, আমি অসংখ্য রোগীর, আল্লাহর রহমতে অসংখ্য রোগীকে, এই রোগীগুলাকে উন্নতি করেছি। মস্তিষ্কে স্ট্রোক হয়ে গেল, আপনি বুঝে গেলেন, সেটা করার পর সেদিন অথবা পরের দিন কিংবা তারপরের দিন কিংবা তারপরের দিন, এরকম যখন দেখবেন এমআরআই করে হোক কিংবা সিটি স্ক্যান করে হোক কিংবা কোন প্যাথোলজিক্যাল রিপোর্টের মাধ্যমে আপনি জানতে পারলেন এর স্ট্রোক হয়েছে, যত দ্রুত সম্ভব আপনি তাকে আর্নিকা ঔষধটা প্রয়োগ করবেন। এই যে রক্ত শোষণ করে নেবার ক্ষমতা, অনেক ইমপ্রুভ আসবে তার মস্তিষ্কে যেই সমস্ত ক্যাপিলারিতে এই রক্তগুলা যায়, যেই সমস্ত নালীগুলাতে রক্তক্ষরণ হয়ে ওই জায়গাগুলো যখন ব্লক হয়ে যায়, সিক্ত হয়ে যায়, তখন এটা আবর্জনার মতো থাকে। এবং এই আর্নিকার এত ক্ষমতা যে ওই জায়গাগুলোতে রক্ত শোষণ করে সেটাকে একদম যতদূর সম্ভব মিনিমাইজ করে সেই জায়গাগুলোকে পরিষ্কার করে দেয়। আমরা পরবর্তী আলোচনা আরো দেখবো এগুলা উপযোগিতা। যাদের মুখের রং লাল, রক্তাধিক্য, সেই সাথে হাসি খুশি চেহারা এবং মস্তিষ্কে রক্তাধিক্যের প্রবণতা, তাদের ক্ষেত্রে এই ওষুধটি বেশ উপযোগী। লিওপার্ডস বেইন, খেয়াল করেন, আর্নিকা মন্টানা। আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, একজন একটু রেসপন্স করেন, মাহাদি ভাই। না, দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন পারভিনা দেখা আছেন? যাচ্ছে না। আচ্ছা, পারভিনা পা আছেন? বিথিয়াপা, আমার মনিটর দেখতে পাচ্ছেন আপনারা? না, দেখতে পাচ্ছি না স্যার। স্যার, স্ক্রিন কেউ দেখা দেখতে যাচ্ছে পাচ্ছেন না। না? দেখা না, যাচ্ছে স্যার। না। Oh my God, কিছুই দেখতে পাননি লেখা এতক্ষণ? না না না, দেখতে পাইনি। না, দেখেছিলাম, এর আগে তো একটা দেখা গেছিল স্যার। প্রথম দিকে দেখা যাচ্ছিল, প্রথমে। হ্যাঁ, যাচ্ছিল, হ্যাঁ, পরে যায়নি। হবে নেটের সমস্যা। একটু পরে হয়তো নেটওয়ার্ক জটিলতার কারণে এমনটি হতে পারে হ্যাঁ, অনেক হতে সময়। পারে নেটের সমস্যা। কিন্তু দেখতে না পারলে তো আমি ক্লাস নিয়ে মজা পাবো না। আগে দেখা গেছে স্যার, এই যে যখন এইটা ছবিটা দেখতে পাচ্ছেন হ্যাঁ, বললেন, এর তখন আগে তো থেকে আর দেখা গেছিল। যাচ্ছে না। আচ্ছা, একজন দেখতে পারলে সেটা আমাকে জানান, তাহলে ভাববো যে হ্যাঁ আমার প্রডিউসটা ঠিক আছে। না স্যার, একটু- দেখা যাচ্ছে না। না, দেখা যাচ্ছে না।
স্যার আমরা দেখতে পাচ্ছি না। কি বলেন? এবার দেখা যাচ্ছে নাকি দেখেন তো? না না স্যার। স্যার, দেখা যাচ্ছে না মনিটরে দেখতে পাচ্ছেন না আমার? জি না। স্যার। না, দেখা যাচ্ছে না। রেকর্ডটা একটু পজ করে একটু ঠিক করতে হবে। এবার ছবিটা দেখা যাচ্ছে? জি স্যার। জি আচ্ছা। স্যার। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস নামের কেউ আছেন এখানে? আমি তো মনিটর দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ঠিক আছে, ওকে। এই তো লিওপার্ড বেন। দেখা না গেলেই, ছবি অদৃশ্য হয়ে গেলে আমাকে একটু জানাবেন। ফাউল করলে তো বাঁশি দিতে হয়, তাই না? ফাউল করলে বাঁশি দিবেন আপনারা। আচ্ছা, লিওপার্ড বেন, এই যে খেয়াল করেন এই ছবির মধ্যেই আর্নিকার অনেক লক্ষণ আছে। এটা কিন্তু আর্নিকা, লিওপার্ড বেন, এই উদ্ভিদগুলা, এই যে হলুদ ফুল, সবুজ, এগুলা এই যে পাহাড়ি অঞ্চলগুলাতে আছে। দেখেন এখানে রসকসহীন এই জায়গাগুলোতে। আমি কিন্তু এটা ব্যাখ্যা দিব এখন, বুঝছেন? এই জন্য এই ছবিটা ভালো করে একটু দেখে রাখেন, কারণ আমার আলোচনার যে ওষুধগুলা রয়েছে পলিক্রেস মেডিসিন, সেগুলো উৎস ভিত্তিক আলোচনা থাকে। আরে বুঝতে পারছি না, সে কি প্রবেশ করতে পারছে না? কারণ যে উদ্ভিদ, সেই যে উৎস, সেটা স্বর্ণ থেকে অরমেট, মৌমাছি থেকে অ্যাপিসমেল, বালি থেকে সাইলিশিয়া, লবণ থেকে নেট্রামিউর। এই যে উৎস ভিত্তিক আলোচনা, এই উৎস ভিত্তিক আলোচনা যদি কেউ উৎসটা সম্পর্কে ভালো জানে, উৎসের ক্যারেক্টার, তাহলে আমরা হোমিওপ্যাথিতে ওষুধ বুঝতে আমাদের কষ্ট হবে না। তখন আমাদের হোমিওপ্যাথি ওষুধ বুঝতে কোনোই কষ্ট হবে না। আমরা আজকে দেখব এইটার উৎসের কি ব্যাখ্যা আছে। যে উৎস থেকে স্বয়ং ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান এটা আবিষ্কার করলেন, এই উৎসের কি ব্যাখ্যা আছে। গতদিন কিন্তু বলেছি, হোমিওপ্যাথি শিখতে হলে আমাদের অর্গাননের বেসিক কিছু থিম আমাদের মনে রাখতে হবে। সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, এটার মানে কি? সদৃশ্য সদৃশ্যকে আরোগ্য করে, সদৃশ্য সদৃশ্যকে আরোগ্য করে। এই কথাটা যদি আপনি না জানেন, আপনি হোমিওপ্যাথ হতে পারবেন না। আর যাই হন, আপনি হোমিওপ্যাথ হতে পারবেন না। মন নয়, শুধু হৃদয় দিয়ে বুঝতে হবে সেটা, সেই জিনিসটা কি। আর ভাইটাল ফোর্স, প্রাইমারি অ্যাকশন, সেকেন্ডারি অ্যাকশন, এই কথাগুলো বুঝতে হবে। অর্থাৎ সিমিলিয়া সদৃশ্য সদৃশ্য কি করে আরোগ্য করে? পৃথিবীতে আল্লাহ সবকিছু জোড়া জোড়া পাঠিয়েছেন। একটি দিনের সাথে রাত, ছেলের সঙ্গে মেয়ে, নরের সঙ্গে নারী ইত্যাদি। তাহলে ওষুধের সঙ্গে আল্লাহ তো শেফাও পাঠিয়েছেন সৃষ্টিকর্তা, তাই না? ওষুধের সঙ্গে শেফা, জোড়া, জোড়াগুলো বিপরীত বিপরীত হয়। একটি চুম্বকের সাউথ পোল নর্থ পোল, দুই মেরু, না হলে কিন্তু চুম্বক প্রমাণ হবে না। দুইটি চুম্বকের প্রমাণ করতে হলে কি করতে হবে? দুইটা চুম্বক যদি পাশাপাশি নেন, একটা অপরটাকে বিকর্ষণ করবে। এটাই কিন্তু চুম্বকত্বের প্রমাণ। চুম্বকের সঙ্গে কিছু এসে আটকে রাখলেন, আটকে ধরলো চুম্বকের মধ্যে, এটা চুম্বকত্বের প্রমাণ না, কারণ একটা লোহাও আটকে থাকবে। তাহলে দুইটা যখন বিকর্ষণ হবে, কেবল চুম্বক চুম্বকই বিকর্ষণ হতে পারবে। তেমনি রোগের সঙ্গে শেফা, প্রকৃতির নিয়মে মানুষের মধ্যে প্রাকৃতিক রোগগুলো আসবে, এবং এর জোর আর একটা কোথায় আছে? শেফা। সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছেন, এমন কোন রোগ দেয়নি পৃথিবীতে আল্লাহ যেটার চিকিৎসা নাই। এখন আমরা বিজ্ঞান চিকিৎসকরা সেই জায়গায় পৌঁছতে না পারলে সেটা তাদের ব্যর্থতা, সৃষ্টিকর্তার নয়। তাই এই লিওপার্ড বেনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সৃষ্টিকর্তা কি এমন দিলেন যেটা আমাদের চেম্বারে না হলে আমাদের চেম্বার বন্ধ করে বাসায় বসে থাকতে হবে, এই ওষুধটা না থাকলে। আর্নিকার অর্থটা কি? মনিটর দিক তাকান। ল্যাম স্কিন অর্থাৎ ভেড়ার চামড়া, ল্যাম স্কিন অর্থাৎ ভেড়ার চামড়া। মন্টানা হলো মাউন্টেনিয়ান, মাউন্টেন মানে কি? পাহাড় পর্বত।
অর্থাৎ পাহাড়ি অঞ্চল যে জায়গায় এটা জন্মায়, এর পাতা এবং শিকড়ের অংশবিশেষ ভেড়ার চামড়ার মতো লোমশ হয়। এই উদ্ভিদের শিকড়গুলি 2-3 সেন্টিমিটার লম্বা এবং 5 মিলিমিটার চওড়া ব্যাস বিশিষ্ট। কাণ্ড বড়জোর 25 থেকে 30 সেন্টিমিটার লম্বা হয়। 25 সেন্টিমিটার মানে প্রায় 10 ইঞ্চি, 1 ফিটের মতো কাণ্ড। কার্যত দেখা যায় টিপিক্যাল আর্নিকার রোগীরা একটু বেটে খাটো হয়। দেখেন এই উদ্ভিদগুলা কিন্তু 10 ইঞ্চি লম্বা মানে কি খুব বেশি লম্বা গাছ উদ্ভিদ না, তাহলে একটু বেটে খাটো হয়। এই রোগীরাও গাট্টা গোট্টা চেহারা হয়, লোমশ শরীর। কেন? কারণ এর কাণ্ড, এখানে কি বললাম, ভেড়ার চামড়া, ল্যাম্ব স্কেইল, মন্টানা। আর্নিকার শব্দের অর্থ যেটা, সেটার মধ্যে কিন্তু এই ব্যাখ্যাগুলো আছে। ভেড়ার চামড়া এবং এর শেকড়ের অংশগুলো ওই ভেড়ার চামড়ার মতো রোমশ হয়। তাহলে এই উদ্ভিদের রোগীরাও একটু গাট্টা গোট্টা চেহারা হয়, লোমশ শরীর হয়, সারা শরীর লোম ভর্তি থাকে। কি কি মিল দেখেন, কি একটা মিল বন্ধন ওষুধের সঙ্গে। দেখতে বা স্বাভাবিক স্বভাব চরিত্র কেমন? ওই যে ল্যাম্ব বা ভেড়ার মতো বুদ্ধি বিশিষ্ট, নিরীহ। ভেড়াকে নিরীহ গো বেচারা গোছের হয়ে থাকে। আর একদিক থেকে ব্যাখ্যা করলে আর্নিকার কমন নাম লিওপার্ড বেইন, লিওপার্ডস বেন। লিওপার্ড মানে কি? চিতাবাঘ, চিতাবাঘের থাবার মতো। চিতাবাঘের থাবা যেমন আপনারা দেখে নিবেন, দেখছেন হয়তো অনেকে, চিতাবাঘের থাবা যেমন, তেমনি আর্নিকার শিকড়গুলিও বেশ কিছু লোমশ আকৃতির সরু সরু উপমূল নিয়ে চিতাবাঘের থাবার মতো দেখতে হয়। আর্নিকা গাছটির বৈশিষ্ট্য হলো লতাবর্গীয়, লতানো স্বভাব তার, তবে নেতিয়ে পড়া স্বভাব নয়। মোটা কাণ্ড বিশিষ্ট চারা গাছের মতো, লতানো, মোটা, অথচ বাঁচার তাগিদে আর 5টা ছোট গাছকে ছাপিয়ে মাথা তুলে বাঁচতে চায়। এই হলো আর্নিকার স্বভাব। খুব ইম্পর্টেন্ট তথ্য, খুব শক্ত ভারী কিছু কথা এখানে আছে। কাণ্ড এবং পাতা লোমে ভর্তি। আর্নিকাকে জেনে নিন। আর্নিকার চেহারাটি ক্ষেত্র বিশেষে সাধারণ মানুষের চেয়ে লম্বা, লোমশ চেহারা, একটু হেলে দুলে লম্বা লম্বা পা ফেলে হাঁটে। সবার মধ্যে থেকেও যেন একটা আলাদা মানুষ, সহজে অন্য নজরে আসে। নামকরণের সার্থকতা। আমরা এতক্ষণ যে নামকরণ করা হয়েছে সেটা সার্থকতা, এই বিষয়টা জানবো, যেহেতু উৎসভিত্তিক আলোচনা চলছে। এরপরে আমরা মূল আলোচনা যখন যাব, রোগীর ক্ষেত্রে আমরা কিভাবে কি লক্ষণ পাবো, সেটা হলে দেখবেন কি চমৎকার ভাবে মিলে গেছে এই উদ্ভিদের সঙ্গে। আর্নিকা মন্টানা বা মাউন্টেইন আর্নিকা অর্থাৎ পর্বতের আর্নিকা, পার্বত্য আর্নিকা অর্থাৎ চড়াই উত্তরায় ভরা পার্বত্য অঞ্চলে যারা বাস করে তারা প্রায় পড়ে যাবার জন্য সারা শরীরে থেতলে যাওয়ার মতো ব্যথায় খুবই কষ্ট পায়। তখনই সেই পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণে জন্মে এমন আর্নিকা গাছ জলে সিদ্ধ করে পান করে এবং তাদের তাৎক্ষণিক কষ্টের অবসান হয়। এজন্য জার্মানিতে একে ফল ক্রাউড মানে পতনজনিত আঘাতের মহা ঔষধ বলে। খুব চমৎকার কথা। অর্থাৎ আমরা এর নামকরণ থেকে বুঝতে পারি যে এটি মূলত ট্রমা মানে কিন্তু আঘাতের ওষুধ। কিন্তু স্বয়ং হ্যানিম্যান তার নিজের উপর এবং 9 জন শিষ্যের উপর এটি পরীক্ষা করেন। ফলে আবারও তার নীতি প্রমাণ করে যে যা রোগ সৃষ্টি করতে পারে তা সে রোগ সারাতেও পারে। আচ্ছা, তাহলে এইটুকুর ব্যাখ্যা কি বুঝলাম, যে আমি একটি ছবি দেখিয়েছি আপনাদের। ছবিতে কি লেখা আছে? এটা পাহাড়ি অঞ্চলগুলোতে এই উদ্ভিদগুলা বেশি জন্মে, পাহাড়ি অঞ্চলগুলোতে। এখন কেন পাহাড়ি অঞ্চলতে জন্মে? দেখেন সৃষ্টিকর্তার কত তীক্ষ্ণ দৃষ্টি। পাহাড়ি অঞ্চলগুলোতে যারা বসবাস করবে তারা কি করতো? পাহাড়ি অঞ্চলগুলোতে কাজকর্ম করতে ঘুরতে গিয়ে অনেক সময় পড়ে যেত, পতন হতো, পতনজনিত, পড়ে গিয়ে কষ্ট পেত, আঘাত পেত। তখন তার শেফাও তো সৃষ্টিকর্তা তার আশপাশেই রাখবে, এটাই স্বাভাবিক। তখনই তারা এই যে উদ্ভিদগুলা, এইগুলাকে কখনো পাতা, কখনো রস, শিকড়, এগুলা নিয়ে রস করে ওই জায়গায় লাগিয়ে দিত। তখন তাদের আঘাতের কষ্টগুলা ভালো হয়ে যেত। প্রকৃতির কি নিয়ম দেখেন, অমোঘ নিয়ম। এই নিয়ম অলঙ্ঘনীয়।
তাই সৃষ্টিকর্তা পাহাড়ি অঞ্চলগুলাতেই ওই উদ্ভিদগুলা বেড়ে ওঠার বা জন্মাবার একটা প্রবণতা দিয়ে দিয়েছেন। শুধু আমাদের দৃষ্টিটা খুলতে হবে, মেলতে হবে, সেই থার্ড আইটা খুলে ফেলতে হবে, যেটি ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানকে সৃষ্টি করতে দিয়েছিলেন। কারণ এই ওষুধের কারণগুলা কিভাবে আসে, কেন হয়, কজেশন একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। নো স্মোক উইদাউট ফায়ার, একটি ইংরেজিতে কথা শুনে থাকবেন, নো স্মোক উইদাউট ফায়ার, অর্থাৎ কারণ ছাড়া কোনো কাজ হয় না। নো স্মোক, ধোয়া হয় না কি স্যার, আগুন ছাড়া। তেমনি রোগীর শরীরে এবং মনে যে রোগগুলা উপসর্গ দেখা দেয়, সেগুলো কিন্তু কোনো না কোনো কারণ আছেই। কারণ মূলত আমাদের রোগগুলো দুই রকম, অ্যাকিউট ডিজিজ এবং ক্রনিক ডিজিজ। অ্যাকিউট ডিজিজের কারণ বিশেষ করে দুইটা, একটা হলো এক্সাইটিং কজ, একটা হলো মেইনটেনিং কজ। এবং ক্রনিক ডিজিজের কারণ মূলত একটা, যেটাকে পরবর্তীতে 3 ভাগে ভাগ করা হয়। একটা কারণ কি, ফান্ডামেন্টাল কজ, যেটি আজকে আমাদের মাহাদি ভাই প্রশ্ন করেছিলেন, ফান্ডামেন্টাল কজ নেই। ফান্ডামেন্টাল কজ 3 ভাগে ভাগ করা হয়, সেটি হলো মিয়াজম, সোরিক, সাইকোটিক এবং সিফিলিটিক। হ্যানিম্যান, ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান যখন 1790 সালে প্রথম এবং 1796 সালে বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি নতুন কিছু আবিষ্কার করেছি, হোমিওপ্যাথি, তখন তারপর থেকে উনি গবেষণা করতে গিয়ে দেখলেন যে ওষুধগুলা যেগুলা আবিষ্কার করলেন, ওগুলা রোগীর দেহে প্রয়োগ করার পরে কমে যাচ্ছিল, আবার ঘুরে ফিরে আসছিল। উনি চিন্তায় পড়ে গেলেন এবং এমন হতাশ হয়ে গিয়েছিলেন যে এগুলা কি করছি, সে তো অ্যালোপ্যাথির মতোই হয়ে গেল, ঘুরে ফিরে আবার আসছে, রোগ তো একবার নির্মূল হচ্ছে না। তখন উনি আরো একনিষ্ঠভাবে গবেষণা লেগে গেলেন। 12 বছর গবেষণার ফলে এই মায়াজম আবিষ্কার করেন তিনি, সোরিক, সাইকোটিক এবং সিফিলিটিক। তো এটা হলো ফান্ডামেন্টাল কজ ক্রনিক ডিজিজের। আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে এর কারণটা কি? শোক, দুঃখ। শোক মানে কি, কাছের কেউ বিয়োগজনিত মারা গেলে এগুলো শোক, কিংবা কষ্ট পেলে শোক, দুঃখ, অপমান, আর্থিক ক্ষতি প্রভৃতি মানসিক আঘাতজনিত এবং শারীরিক আঘাতজনিত কষ্ট এই রোগের এক্সাইটিং কজ বা উত্তেজক কারণ হিসেবে ধরা হয়। তাহলে আমরা আর্নিকার যখনই ক্ষেত্র পাবো, একটা পেশেন্ট আসলো আমার কাছে, আসার পরে বলছে তার পুরো পায়ে বাত। এখন আপনি কনস্টিটিউশনালি এটার কেসগুলা হ্যান্ডেল করলেন, কেসগুলো লিখলেন, কেস টেকিং করলেন, সময় নিয়ে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা। এবার হয়তো ঔষধ আসলো, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, ঔষধ আসলো ন্যাট্রামিউর ওষুধ দিয়ে কোনো কোনো ক্ষেত্রে তার উপশম হচ্ছে, হয়তো সে রোগীটা ন্যাট্রামিউর, এটাও ঠিক, কিন্তু সে নির্মূল হচ্ছে না। তখন আপনি আরেকটু যখন পাস হিস্ট্রিতে গেলেন যে, এবং প্রত্যেকটা ক্রনিক ডিজিজেরই, ইভেন অ্যাকিউটের ক্ষেত্রে অনেকটা, তবে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে অবশ্যই 2-3টা জিনিস জিজ্ঞেস করতে হবে। আপনার জীবনে মনে পড়ে কিনা জন্ম থেকে এ পর্যন্ত আঘাতের কোনো ইতিহাস আছে কিনা, এবং সেটা কোথায়, মাথায়, মেরুদণ্ডে, শরীরের কোথায়। এটা আরেকটা হলো ভয় পাওয়ার ইতিহাস আছে কিনা। এই 2টা প্রশ্ন করতেই হবে। তো এই রোগী বলল যে আমার অনেক আগে যে পায়ে বাতের ব্যথা, সেই পায়ে অনেক আগে আমি পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে আঘাত পেয়েছিলাম, তারপর থেকে আমার এই অবস্থা। দেখা গেল আর্নিকা ওষুধ দিয়েই তার এই রোগটা আরোগ্য হয়ে গেল, আপনার ন্যাট্রামিউর লাগলোই না। কিংবা আর্নিকা ওষুধ দিয়ে অনেক উপশম পাওয়ার পর আর্নিকাতে যখন কাজ হচ্ছে না, তখন তাকে পরবর্তী মেডিসিন ন্যাট্রামিউরে যদি লক্ষণ আবার কেস টেকিং করে লক্ষণ আসে, তখন আবার ন্যাট্রামিউর দিতে হবে। চোখ বন্ধ করে বলা যাবে না যে আমি এই ওষুধ এখন দিলাম, মিয়াজমের একটা মেডোরিনাম দিলাম, পরবর্তীতে আপনি এই ওষুধ খান। এটা অর্গান সাপোর্ট করে না, এটা নিয়মের বাইরে চিকিৎসা। আপনি কখনোই বলতে পারবেন না যে এর এই ওষুধ লাগবে, এখন এটা খাবেন, 3 মাস পরে এটা খাবেন। নো, নেভার, কখনো না। মনে হচ্ছে রোগীর লাইকোপোডিয়ামও লাগবে, আবার মেডোরিনামও লাগবে, ঠিক আছে, আপনি এই 1M, মানে শততমির কথা বলছি, যদি আমি শততমি চিকিৎসা করি না, 1M ওষুধ মেডিসিন দিলেন, দেওয়ার পরে এখন দিলেন, 15 দিন পর আরেক ডোজ দিলেন, দেওয়ার পর এরপরে আপনি
হয়তো তাকে 3 মাসের ওষুধ দিয়ে দিয়েছেন, মেডোরিনাম খাবেন, মেডোরিনাম সেবন করবেন আপনি পরপর 3 মাস। এভাবে কখনো চিকিৎসা হবে না। প্রথমে আপনার যদি মনে হয় যে লাইকোপোডিয়াম আপনি ওষুধ দিলেন তাকে, সেই লক্ষণ সমস্যাতে লাইকোপোডিয়ামই প্রথমে দিতে হবে। দেওয়ার পরে এটার কাজ শেষ হওয়ার পরে সেটা আপনি 1 মাসের ওষুধ দেন, 2 মাসের ওষুধ দেন, সেটা আপনার ব্যাপার। দেওয়ার পরে আসার পরে এমন হতে পারে লাইকোপোডিয়াম ওষুধ তার শরীরে আরো লাগবে। মানুষের ভেতরের ভাইটাল ফোর্সের অবস্থা আপনি বুঝতে পারবেন না। তখন আবার প্রয়োজনে রিকেস্টেকিং করতে হলে করতে হবে। মনে রাখতে হবে, একটি রোগীতে যদি 1% উন্নতি থাকে, যে ওষুধটা আপনি চলছে, ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন এটা। একটি রোগীতে একটি ওষুধ উন্নতি চলছে, চলমান, ভুলেও অন্য কোনো মেডিসিনের কথা মাথায় আনবেন না, ভুলেও নয়। যতক্ষণ পর্যন্ত এই ওষুধের উন্নতি থাকবে ততক্ষণ আপনাকে চালাতে হবে, সেটা যত ধীর গতিতেই হোক না কেন। ওই ওষুধ যখন শেষ হয়ে যাবে তখন ভাইটাল ফোর্স সিগন্যাল দিবে। তো গতদিন ভাইটাল ফোর্স আলোচনা করছি না, কিছুটা সিগন্যাল দিবে যে না আমাকে এখন এই হেল্প দাও, আমার ভাইটাল ফোর্স। তখন কি দিবে? সে হয়তো সেই লাইকোপোডিয়াম যেটা চলছিল সেটার একটু ঔষধজ বৃদ্ধি দেখা দিবে, সরি হ্যাঁ হোমিওপ্যাথিক বৃদ্ধি দেখা দিবে, ঔষধজ বৃদ্ধি না, হোমিওপ্যাথিক বৃদ্ধি দেখা দিবে। কারণ মেডিসিনাল অ্যাগ্রাভেশন এবং হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশনের পার্থক্য আছে। অর্গাননিটা আলোচনা করব পরে। তো তখন ওই ওষুধ যেটা দিয়েছেন উন্নতি হতে হতে ওই ওষুধের লক্ষণ ফুটে উঠছে, তার মানে ওই ওষুধটা আপাতত দেওয়া যাচ্ছে না। তখন ফাইটাম চালাতে পারবেন কিছুদিন। এরপরে কেস ট্র্যাকিং করে যদি দেখেন যে মেডোরিনাম আসবে নাকি পালসেটিল আসবে নাকি অন্য কি ওষুধ আসবে, তখন সেটা দিবেন। অতএব এই ভুলটা করা যাবে না। তাহলে এবার ওই রোগীকে আর্নিকা দেওয়াতে তার আরোগ্য হয়ে গেল। এই যে কারণটা যদি আগে ভালো করে জানা যেত তাহলে সব পরিষ্কার হয়ে যেত। আমাকে প্রথমে আর্নিকা দিলেই রোগটি আরোগ্যের দিকে চলে যেত, নেট্রামির কথা আমাদের ভাবতে হতো না। এবার আমরা আসবো আর্নিকা মন্টানার চারিত্রিক লক্ষণ সমূহ। আমার কথা কি শোনা যাচ্ছে নাকি আমি আবার ক্লাস থেকে বের হয়ে গেলাম? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আর্নিকার চারিত্রিক লক্ষণ, কে ফোন দিলেন? আর্নিকার চারিত্রিক লক্ষণ, মানসিক লক্ষণ সমূহ। আমি একটু করে নিই, দাঁড়ান, ডোন্ট ডিস্টার্ব দিয়ে নেই করব। আগামী সার্বধায়িক লক্ষণ এবং পরিপূর্ণ চিত্র। নির্জন প্রিয়তা, আমাদের লক্ষণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? লক্ষণ 3 ভাগে ভাগ করা, বিশেষ করে 3 ভাগে। একটা হলো মানসিক লক্ষণ, একটা সার্বধায়িক লক্ষণ এবং একটা আঙ্গিক লক্ষণ। আমরা যদি আমাদের মনে আমি সাধারণ একটি তুলনা দিই, আপনারা এটাকেই আবার ওই সংবিধান মনে করে নেবেন না যেন। 10টি আঙ্গিক লক্ষণ সমান প্রায় একটি সার্বধায়িক লক্ষণ। আঙ্গিক লক্ষণ কি? মাথা ব্যথা কিংবা আঙ্গুলে ব্যথা কিংবা হাঁটুতে ব্যথা, নির্দিষ্ট পার্ট থেকে পার্টিকুলার সিমটম, অর্গানে রোগ হলে, কষ্ট হলে সেটা আঙ্গিক লক্ষণ। যে চোখে ব্যথা এরকম। আর যদি এমন হয় যে রোগী শীত কাতর, গরম কাতর, উভয় কাতর, ডান দিকে ব্যথা আক্রমণ, শরীরের বাম দিকে আক্রমণ, এগুলো হলো সার্বদৈহিক লক্ষণ। তার মানে 10টা আঙ্গিক লক্ষণ সমান একটি সার্বদৈহিক লক্ষণ, 10টি সার্বদৈহিক লক্ষণ সমান একটি মানসিক লক্ষণ। মানে জাস্ট আমি একটা আপনাদের বোঝার জন্য বললাম, ঘটনাটা এরকমই তা না। তার মানে কি 100টি আঙ্গিক লক্ষণ সমান একটি মানসিক লক্ষণ। মানসিক লক্ষণের গুরুত্ব এত বেশি কারণ একটি মানসিক লক্ষণ একটা রোগীর দেহে এমনি এমনি প্রকাশ পায়নি প্রবিং এর সময়। হায়ার পোটেন্সি দিয়ে প্রবিং না করলে মানসিক লক্ষণগুলো আসেনি এত গভীরে। তাই কোনো ওষুধের যদি কোনো রোগীর মধ্যে আমরা মানসিক লক্ষণ পাই, সেটার দাম সবার আগে দেব। এটা নোট রাখবেন, সবার আগে দেব। তো নির্জন প্রিয়তা, এই রোগীগুলা সব সময় নির্জন প্রিয় থাকে। কোম্পানি অ্যাভারশন, কোম্পানি মানে কি? সঙ্গীর সাথে অ্যাভারশন, অনিচ্ছা। এটা রুব্রিক বললাম রেপার্টরির, আমরা যখন রেপার্টরি করব তখন হবে। কারোর সাথে কথা বলতে চায় না, বিষণ্ণ থাকে এরা। আমরা শুধু কি ন্যাট্রামিওর, সিপিআই, ইংলিশ এগুলাতেই পড়েছি না?
আর্নিকাতেও এটা আছে। আর্নিকাতে শুধু আমরা আঘাত পেলো, বাস আমরা আর্নিকা দিয়ে দিলাম, আর কোনো কিছু জানার দরকার নাই আমাদের। আমরা কেস ফেল করি কেন? আমরা একটু ওষুধে পরিপূর্ণ চিত্র জানি না, আমরা শুধু জানি ওই ইপিকা হলে বমি, সি না হলে কৃমি, তাই না? এইটুকু জানি। ওইগুলোতে আরো অনেক কাজ আছে, সেই বিষয়গুলো আমরা পড়িও না, ভালো ভালো বইও পড়ি না, ওই লক্ষণগুলো মাথায় রাখারও চেষ্টা করে, চর্চাও করি না। ক্লাসিক চিকিৎসা কি বলে? ক্লাসিক হোমিওপ্যাথ, হ্যানিম্যানে হোমিওপ্যাথ কি বলে? সিমটম টোটালিটি, লক্ষণ সমষ্টি আমাদের মূল কথা। লক্ষণ সমষ্টি কাকে বলে? শুধু আঙ্গিক লক্ষণ দিয়ে হবে না তো, মানসিক, সার্বদৈহিক, এগুলা নিয়েই সিমটম টোটালিটি। আবার এমন হতে পারে একটি লক্ষণই সিমটম টোটালিটি হতে পারে। এখন সিমটম টোটালিটি মানে অনেক লক্ষণ একসাথে হওয়া লাগবে, 10টা 20টা 30টা 50টা না, একটা লক্ষণে সিমটম টোটালিটি হতে পারে। পারবেন না? পারছেন? তাহলে তার দেহে থ্যাতলানো ব্যথা, চায় না কেউ তাকে স্পর্শ করুক, তাই সে নির্জন প্রিয়। কেন নির্জন প্রিয়? এবার তো বুঝলাম কেন সে নির্জনে থাকতে চায়। কারণ তার শরীরে কোথাও আঘাত আছে, আঘাত লেগেছে, অথবা আঘাত না লেগেও তার শরীরে ব্যথা, বাত ব্যথা, তাই সে চায় না যে কেউ তার ধারে কাছে দিয়ে যাক। ধরেন আপনি দাঁড়িয়ে আছেন, আপনি আর্নিকা রোগী, হাঁটুতে ব্যথা, আপনার সামনে দিয়ে ছেলে পেলে খেলাধুলা করছে আপনার থেকে 10 ফিট দূরে। এখন আপনার 10 ফিট দূর দিয়ে কি 5 ফিট দূর দিয়ে দৌড়ে যাচ্ছে, আপনি ওরে বাবারে আমার আসিস না, ধারে কাছে আসিস না, আমার এখানে ব্যথা লাগবে। এটাই স্পর্শকাতরতা। আপনার মনে হয় যে লাগবে ব্যথা, আসলে কিন্তু আপনার 5 ফিট দূরে আছে। আপনার মনে হচ্ছে বলটা খেলতেছে, বলটা আমার হাঁটুতে এসে লাগবে। এইটাই আর্নিকাল রোগী। যদি হিপারসালপে এই ঘটনাটা আছে, কিন্তু হিপারসালপ তো অন্য ব্যাপার, ঠিক আছে? এই জন্য সে কি করে, ওরে বাবা আমি ওইসব ঝামেলার মধ্যে যাবো না, লোকজনের মধ্যে আমি যাবো না, আমি একা একা ঘরের মধ্যে থাকবো, কারণ আমার এখানে যদি আঘাত লাগে, টাচ লাগে, তাহলে তো আমি মরেই যাব। এমন কষ্টের ভয় পায় সে, ভয়, মৃত্যু ভয়, রোগ বাতিক সহ মৃত্যু ভয় থাকে তার। নানান রকম ভীতিকর কল্পনা করে, যেমন তার হার্টের রোগ হয়েছে, বা তাকে পচনশীল কোনো ক্ষত রোগে মরতে হবে, বা জটিল রোগে আক্রান্ত, ইত্যাদি ইত্যাদি। এই রকমের ভয় তার মধ্যে থাকে। এই যে এই লক্ষণটা গুরুত্ব খুবই বেশি। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস এখনো কি প্রবেশ করতে পারেনি নাকি? আর ক্লাস চলাকালীন সময়ে যদি কেউ প্রবেশ করতে না পারেন, আবার আপনি জানতে হবে যে আমি কোথায় করব। আপনারা পার্সোনাল, আপনার প্রাইভেট যে হোয়াটসঅ্যাপ আপনার সঙ্গে লিংক আছে, সেই জায়গায় কিন্তু কোনো তথ্য দেওয়া হবে না, শুধু ভর্তির সময় নোটিশ দেব। এবং অন্য সমস্ত সময় আপনাদের গ্রুপে খেয়াল করবেন, গ্রুপে অন্য কেউ কিছু ওখানে দিবেন না, আপনারা কোনো কিছু পোস্ট করবেন না গ্রুপে, তাহলে আমার যে নোটগুলা, অডিওগুলো সব উপরের দিকে চলে যাবে, আপনারা খুঁজে পাবেন না। আপনারা অবশ্যই মাঝে মাঝে আপনাদের গ্রুপটা চেক করবেন, গ্রুপে আমি কি দিলাম, কোন নোটিশ দিলাম। গ্রুপ চেক করবেন না, হুট করে হয়তো আমি একটা নোটিশ দিলাম অনিবার্য কারণে, আজ ক্লাস হচ্ছে না কিংবা কালকে ক্লাস হবে, আপনি দেখলেন ওই সময় তো খোঁচাতে শুরু করলেন। রিকোয়েস্ট, আপনারা নোটিশে দেখে খেয়াল করবেন, খুব বেশি কষ্ট না তো, জাস্ট একটা ক্লিক করবেন, কি দিলাম, নোটিশে কিছু আছে কিনা, ব্যাস। আর আপনারা অনেকে যে ফোন দেন, গ্রুপে কখনো ফোন দিবেন না, কারণ অনেকে অনেক ব্যস্ত মানুষ থাকে, সবাই ফোন রিসিভ করতে পারবে না। আমি কখনো গ্রুপে ফোন দেই না, আমি নোটিশ দেবো আগে। এমন জরুরত নাই যে আমার গ্রুপে ফোন দিতে হবে, গ্রুপে দেওয়া হয়েছে যেন আপনারা তথ্যগুলো নিতে পারেন এখানে। তারপরে যে এখন আমাদের জান্নাতুল ফেরদৌস বারবার আমাকে এই কি সব দিচ্ছে, জয়েন কল, এটা তো ডিস্টার্ব করছে, কি জন্য ঢুকতে পারছে না আল্লাহ জানে। গ্রুপে তো আমি নোটিশ দিয়েছি সবাইকে, লিঙ্কও দিয়েছি। তাহলে এর মৃত্যু ভয়টা বেশি, রোগ বাতিক সহ মৃত্যু ভয়, নানান রকম ভীতিকর কল্পনা করে, যেমন কি তার হার্টের রোগ হয়েছে, বা তাকে পচনশীল কোনো ক্ষত রোগে মরতে হবে, বা জটিল রোগে আক্রান্ত, এই রকমের এক ধরনের ফালতু ভয় তার মধ্যে কাজ করে, যার কোনো অস্তিত্ব নাই। রোগী এসে বলবে ইস আমার মনে হয় হার্টের সমস্যা, হার্ট বুক ধরপড় করে, ইসিজি করলেন, ইকো করলেন, কোনো সমস্যা নাই,
মানে হার্টের যে টেস্ট গুলা, বিশেষ করে ইসিজি প্রথমে করতে হয়, এখানে কোনো জটিলতা দেখা দিলে ইকো করতে হয়, তারপর আরো বড় বড় এনজিওগ্রাম আরো অনেক পরবর্তীর পরের কথা। তাহলে এবং সে বলে যে আমাকে মনে হয় কোনো পচনশীল কোনো এক জায়গায় ঘা হলো, পসরা হলো, স্কাবিজ হলো, মনে হয় যে এখান থেকে তার পচন শুরু হবে। এই ধরনের ভয় এবং জটিল রোগে আক্রান্ত হওয়ার ভয় তাকে কুরে করে খায়। রোগী এসে বলবে আপনার চেম্বারে, কিংবা আপনি বলবেন আপনার কি মনে হয় কি হয়েছে আপনার, তখন সেই কথাগুলো বলবে। এছাড়াও স্পর্শ ভীতি তো রয়েছেই, এই যে ওখানে টাচ লাগবে, রাতের ভয়, বিশেষত হৃৎপিণ্ডের গোলযোগ থাকলে মৃত্যু ভয় হবেই। প্রত্যেকটা মানুষের যাদের এই হৃৎপিণ্ডের জটিলতা, তারাই ভাবে যে আমার মৃত্যু হবে, মরে যাব আমি, এই ভয়টা থাকে। ভয়টি ওপিয়ামের মতো, কিন্তু ওপিয়ামে সর্বদা থাকে, আর্নিকাতে স্বপ্নে ভয় থাকে। আচ্ছা, ওপিয়ামে এমন ভয় থাকে, আর্নিকা স্বপ্নের মাধ্যমে এই ভয়টা পায়। স্বপ্ন, সে বুক চাপা স্বপ্ন দেখে, কাদা মাখা জল, কর্দমাক্ত পানি, ঘোলা পানি স্বপ্নে দেখে। সে স্বপ্নে দেখে চোর, স্বপ্নে দেখে ডাকাত, দস্যু ইত্যাদি স্বপ্ন দেখে। স্বপ্নের আরো অনেক ব্যাখ্যা আছে, স্বপ্নের গুরুত্বটা আমাদের অনেক বেশি দিতে হবে। উড়ে যাওয়া, পড়ে যাওয়ার স্বপ্ন, ন্যাট্রামসাল, থুজার স্বপ্ন, মৃত ব্যক্তির স্বপ্ন, প্রচন্ড পরিশ্রম করার স্বপ্ন, রাস্টক্স, পাহাড়ে উঠছে, নৌকা বাইছে, বোঝা বহন করে নিয়ে যাচ্ছে, রাস্টক্স। ব্রায়নের স্বপ্ন দেখে আমি সারাদিন কি কাজকর্ম করছি, ছাত্ররা পড়াশোনার স্বপ্ন দেখে, নারীরা ওই থালা বাসন মাজছে কিংবা সংসারে কাজ করছে, এরকম স্বপ্ন দেখে, ব্যবসায়ীরা বিজনেসের স্বপ্ন দেখে, কিপার সাহেব আগুনের স্বপ্ন দেখে, নাক্স আমরা ঝগড়া বিবাদের স্বপ্ন দেখে। এরকম অনেক অনেক স্বপ্নের ব্যাখ্যা আছে। সরিনা আমরা প্রস্রাব পায়খানা মল ত্যাগ করছে স্বপ্নের মধ্যে, মনে করে সব মল ত্যাগ করে ফেলেছে, এরকম স্বপ্ন দেখে। তো এরকম এই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। এই রোগীরা খুব নম্র, লাজুক, মৃদু স্বভাবের হয়। আচ্ছা, কাইন্ডলি একজন একটু লিখে দেন তো, যে লিংক দেওয়া হয়েছে অহরা 3 গ্রুপে, কাইন্ডলি একজন একটু লিখে দেন। একজন লিখেছেন যে আগের গ্রুপে ঢুকবো কিনা, লিখে দেন যে অহরা 3 এখানে লিংক দেওয়া আছে, এখানে প্রবেশ করুন প্লিজ। একজন একটু দায়িত্ব নিয়ে করেন। নম্র, লাজুক, মৃদু স্বভাব, ক্রন্দনশীল, জিদ নেই বললেই চলে, এদের জিদ তেমন থাকে না। মানসিক আঘাত, হয়তো বহুদিন পূর্বে অ্যাক্সিডেন্ট হয়েছে, সচক্ষে দেখেছে এবং ওই যাত্রায় কোনোভাবে রক্ষা পেয়েছিল, সেই ভয় ভাবটি স্বপ্নে এসে তাকে অস্থির করে তোলে, ভীতি সন্ত্রস্ত করে তোলে তাকে। এখনই ডাক্তার দেখে এই সময় মৃত্যু ভয়ও দেখা দেয় তাকে। অর্থাৎ আপনি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছিলেন কোথাও, কিংবা কোনো জায়গায় বসে আছেন, কোনো রোডের ধারে, কোনো কারোর জন্য ওয়েট করছেন, কোনো বাস স্ট্যান্ডে, হঠাৎ করে দেখতে পেলেন আপনার নিকট দূরত্বে একজন ঠিক অ্যাক্সিডেন্ট হয়ে একদম পিষ্ট হয়ে গেল, হয়তো মাথার ঘিলুটা বের হয়ে গেল, পাটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। এই যে অ্যাক্সিডেন্ট, সেটা আপনার আত্মীয় না, অন্য কারো। এই অ্যাক্সিডেন্টের আঘাতটা আপনার মস্তিষ্কে লেগেছে। যদি আর্নিকা রোগী হয়, এটা তার আঘাত লাগবে, এই আঘাতের ফলে সে বড় অসুস্থ হয়ে যেতে পারে। এই মানসিক আঘাত, সেটা যদি আপনার 20 বছর আগে হয়, 30 বছর আগে হয়, তবু এই আঘাতটি লক্ষণ আপনার জন্য গুরুত্বপূর্ণ, আপনি অবহেলা করবেন না। এরপর থেকে আপনার যদি জটিলতা হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই কোনো ক্লাসিক হোমিওপ্যাথের শরণাপন্ন হতে বলবেন সেই রোগীকে, অথবা তাহলে আর্নিকারই ক্ষেত্র হয়তো তার মধ্যে দেখা যাবে। এগুলো হলো কজিশন, কজ। এই কারণগুলো যদি থাকে, এই যে মানসিক আঘাত, তাহলে আর্নিকা উপযুক্ত ক্ষেত্র। আচ্ছা, তার মানে ওই সময় হয়তো আপনার কোনো সমস্যা সারা রাত দিচ্ছি, মানা করার জন্য নাই করতেন। হ্যালো, একটু আনমিউট করেন, কার কথা শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, আপনাদের আমি বারবার বলেছি, রিকোয়েস্ট করেছি, আপনারা যখন ক্লাস করবেন, আপনারা হয়তো ক্লাস করার পাশাপাশি কেউ কেউ অন্য কাজও করেন, বাস করেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি মনিটর দিকটাও খেয়াল রাখবেন। সেখানে অনেক অডিও, অনেক ভিডিও ফোকাস হয়ে যায়, ওপেন হয়ে যায়, অনেক অনাকাঙ্ক্ষিত, অবাঞ্ছিত, অপ্রত্যাশিত অনেক কিছুই ওখানে আসতে পারে, এবং আমাদের জন্য কিন্তু অনেকের এই যে মনোযোগটা একটু বিচ্ছিন্ন হয়ে যায়। কাইন্ডলি আপনারা দেখবেন, আপনারা সবাই সচেতন, তারপরেও
অনেক ছেলেপেলের টাচে এমনটা হয়ে যায়, একটু খেয়াল রাখবেন। আমার তো ক্লাস হচ্ছে ওখানে, অনেক অডিয়েন্স আছে ওখানে, অনেক মানুষ আছে, আমার জন্য যেন তারা ক্ষতিগ্রস্ত না, একটু প্লিজ খেয়াল রাখবেন। তাহলে আপনার 20 বছর আগের ঘটনা দেখেছেন, ওইটা আপনার মনের মধ্যে পেয়ে বসেছে, আপনার আছে। হঠাৎ করে ওইটা মনে হয় কিংবা ওই তারপর থেকে কষ্ট হলে পরে আমরা আর্নিকার কথা অবশ্যই একবার ভাববো। বিছানা শক্ত মনে হয়। আমি আমার ফেসবুকে যারা ফলোয়ার আছেন এবং ফ্রেন্ড আছেন তারা দেখবেন, এটা ধাঁধা দিয়েছি। এই ধাঁধাগুলো থাকে অদ্ভুত অসাধারণ লক্ষণ। দেখেন, আপনাকে তাকে রেশমের বিছানাতে দেন, ওই পাখির পালকের বিছানাতে দেন, ওর চেয়ে তো নরম কিছু নাই, স্পঞ্জের বিছানাতে দেন, সব নরম। এই আর্নিকার রোগীরা, সে আঘাতজনিত হোক আর বাত ব্যথা জনিতই হোক, রোগ জনিতই হোক, তার মনে হবে বিছানাটা কেন এত শক্ত। এই একটি লক্ষণে আপনি আর্নিকার কথা ভাববেন। এটাই লক্ষণ সমষ্টি, মাথায় রাখবেন। লক্ষণ সমষ্টি মেলা লক্ষণ লাগে না, একটা লক্ষণে লক্ষণ সমষ্টি হতে পারে। আঘাতজনিত বা রোগজনিত অঘরে বা অচেতন অবস্থা হতে জাগরিত হয়ে প্রশ্ন করে, তার ঠিক উত্তর দিয়ে আবার অচেতন হয়ে পড়ে। আবার অচেতন অবস্থা থেকে জাগরিত হয়ে কেউ কেউ চিকিৎসক উদ্দেশ্য করে বলে, আমার এটা এটা ব্যাখ্যাটা হয়নি, যাই হোক, আমি আপনাকে চাই না, আমি তো আপনাকে ডাকিনি। মানে এরা অসুস্থ, তারপরে ডাকলে বলে যে আমি ভালো আছি। কেমন আছে? ভালো আছি, এই কথাটা এখানে বলা হয়েছে। আমি তো অসুস্থ না, ডাক্তারকে তো আমার দরকারই নেই। আমার শরীরে থ্যাতলানো ব্যথা, বেছানা বেদনায় বিছানা নরম হলেও শক্ত বোধ হয় বা বিছানা শক্ত বলে মনে হয়, কিছু কষ্টে বলে ভালো আছি। এই লক্ষণ দুইটা। অর্থাৎ রোগীকে আপনি প্রশ্ন করবেন কেমন আছেন, সে কিন্তু ব্যান্ডেজ করে আছে, হ্যাঁ বিছানা শুয়ে আছে, তারপর বললো আমি ভালো আছি। সে হয়তো অচৈতন্য ছিল, অর্ধচৈতন্য ছিল, তারপরেও আপনি প্রশ্ন করলে সঠিক জবাব দিয়ে উঠে, হ্যাঁ আমি ভালো আছি। আবার হয়তো অচৈতন্য হয়ে যাবে কিংবা সেমি কনসাস, অর্ধ অচৈতন্য হয়ে যাবে। এটা একটা অদ্ভুত লক্ষণ, সে কিন্তু ভালো নেই, আসলে ভালো আছে। আবার বিছানাকেও বলবে যে শক্ত কেন মনে হচ্ছে বিছানা। প্রিয় উপস্থিতি, আর্নিকার এই পর্যন্ত আজকে আলোচনা থাকবে। এরপরে আছে সার্বদেহিক লক্ষণ সমূহ। আমি একটু ইয়ে করি, এই যে খাদ্য ইচ্ছা অনিচ্ছা আছে, শিশুর ইতিহাস, হ্রাস বৃদ্ধি, বিতুল কাসারের ইংলিশ ভার্সনের যে বই, সেই বইটা থেকেও আলোচনা রাখা হয়েছে। এবং পরিশেষে আর্নিকার একটি সংক্ষিপ্ত চিত্র, এবং চেষ্টা করব এটার কিছু কম্পারেটিভ আলোচনা দেওয়ার জন্য। প্রিয় উপস্থিতি, তাহলে আর্নিকা সম্পর্কে আসসালামু আলাইকুম স্যার। একটু আমি কথা শেষ করিনি এখনো, প্লিজ একটু। মোটামুটি মেটের মেটেকে 4-5টা গেল। আর জি দীর্ঘাঙ্গী, এই বইটা হলো কঠিন শব্দ। তো প্রথমে আমি এটা পড়তে, এই যে সবার প্রথম ঔষধ পরিচয়, মেটের মেটেকে, এটা এবং এটা, এই দুইটা বই সবার প্রথমে আব্দুস সামাদের, ঠিক আছে। তারপরে অ্যালেন কিনোস, বাংলা, এগুলো বাংলা দেখাচ্ছে, ইংরেজি না। অ্যালেন কিনোস, টিএফ এলেনের, এবং এই রাধারমন বিশ্বাস, এই 4টা বই যদি একেবারে ভেরি ফার্স্ট টাইম, কিন্তু দিস আর নট ইনাফ, এটা যথেষ্ট না। হ্যাঁ, এটা 4টা মেটের মেডিকা, এটা শর্ট ভার্সনের আর কি। প্রথমে এটা রেজাল্ট কর্মের বই, অর্গান অফ মেডিসিন, এবং কেন্ট রেপার্টরি, যেটা দাম একটু বেশি, আপনারা অনেকে দেখেছেন। এই বইটা অনেকের কাছে অনেক, আমারটা ছিঁড়ে গেছে, মাসুদ খানের বই, এটা অনেক মোটা বই। এটা এই বইগুলা এই প্রাথমিকভাবে নিতে হবে। এছাড়াও দেখা যায় 5,000 টাকার বই কিনলে আপনার অনেক বই, ঠিক আছে।